আজকে ছোট সাহেবকে শক্ত করে ধরে বসে থাকতে ভয় করছে। মনে হচ্ছে ওনাকে ধরে বোধহয় উনি রাগ দেখাবেন। তবুও সাহস করে ওনার পেটে হাতটা রাখলাম। উনি তেমন কিছু বললেন না। বাইকটা চালাতে চালাতে একটু পিছনে ঘুরলেন। আমি আবার চোখ নিচে নামালাম। বাইকটা একটা উঁচু বিট দিয়ে যাচ্ছিল তখন বাইকটা একটু পড়ে যেতে নিচ্ছিল। ঠিক তখনই ছোট সাহেবকে আরও শক্ত করে ধরলাম। ছোট সাহেব বাইকটা থামিয়ে দিয়ে বলল, তুই ঠিক আছিস তো ছোঁয়া? আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? আমিও ঠিক আছি। খেয়াল করিনি সামনে একটা বিট ছিল। মনটা যে কোথায় ছিল আমার। ছোট সাহেব আবার বাইক চালানো শুরু করলেন। আমি ছোট সাহেবকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আজকে ছোট সাহেব আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। ছোট সাহেব আমাকে নিয়ে হাসপাতালে পৌঁছলেন। তিনি আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে একজন কর্মীকে যে বললেন, আচ্ছা এই টেস্টগুলো কোথায় করানো হয়? ওই তো ওইদিকে। থ্যাংক ইউ, ওয়েলকাম। ছোটো সাহেব আমার হাতটা ধরে যেতে নিতে লাগলেন। নিয়ে ওখানে গেলেন। ওনাকে তো আমার সাথে যেতেই দিচ্ছিল না। তখন ডক্টর আঙ্কেল পিছন থেকে বলে উঠল, এই তোমরা ছেলেটাকে মেয়েটার সাথে যেতে দাও। জি স্যার। আমার সাথে ওনাকে ঢুকতে দেওয়া হলো। উনি এক জায়গায় বসে রইল। যা যা টেস্ট দেওয়া হয়েছিল তা সব করানো হলো। হঠাৎ করে একজন লোক ছোটো সাহেবকে জিজ্ঞাসা করলো, উনি কি আপনার স্ত্রী হন নাকি? না, তবে বিয়ে হবে আমাদের। ও ভালো। লাভ নাকি পারিবারিকভাবে? পারিবারিকভাবে। আপনাদেরকে শেষ। আমরা কি যেতে পারি? আর রিপোর্ট কবে দেওয়া হবে? যেতে পারেন। রিপোর্ট নিয়ে চিন্তা করতে হবে না, ডাক্তার রাশেদ নিজেই যেয়ে দিয়ে আসবেন। ওকে ভাই। ছোটো সাহেব আমার হাত ধরে বাইরে নিয়ে আসলেন। উনি বাইকটা স্টার্ট দিলেন। এইবার ওনাকে শক্ত করে ধরে বসলাম। আকাশে অনেক মেঘ করেছে, বোধহয় অনেক বৃষ্টি হবে। কিছুক্ষণ পরে জোরে জোরে বাতাস বইতে লাগলো। আমার চুলগুলো আমার অধীনে থাকছে না, বারবার উঠছে। একবার তো চুলগুলো উঠতে উঠতে ওনার মুখের কাছে চলে গিয়েছিল। আর আমি আমার ওড়না সামলিয়ে রাখতে পারছি না। ওড়না সামলিয়ে রাখতে খুব কষ্ট হচ্ছে আমার। কিছুক্ষণ এইভাবে বাতাস বইতে বইতে বৃষ্টি নেমে গেল। এখন তো আর বাইক থামানো যায় না। উনি একটা বাড়ির সামনে নিয়ে যেয়ে বাইকটা থামালেন। এই বাড়িতে অনেক বছর ধরে কোনো মানুষ থাকে না। আমরা ওই বাড়ির ভিতরে ঢুকলাম। বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে বৃষ্টি আরও জোরে জোরে নামতে লাগলো। কিছুক্ষণ পর বিদ্যুৎটা চমকালো। আমি ভয় পেয়ে ছোটো সাহেবকে জড়িয়ে ধরলাম। আমি আস্তে করে করে বললাম, প্লিজ ছোটো সাহেব, আমাকে ছেড়ে যাবেন না। আমার খুব ভয় করছে। আমি বিদ্যুৎ চমকানোতে অনেক ভয় পাই। আমি তো চলে যাইনি, আমি তো এইখানে রয়েছি, কোনো ভয় নেই। বৃষ্টি আরও জোরে জোরে নামতে লাগলো। আজকে বাসায় যাব কি করে আমরা? আমার তো খুব ভয় করছে। আমি ভয়ে ভয়ে ছোটো সাহেবকে বলছি, ছোটো সাহেব আমি বাসায় যাব। আমার এইখানে থাকতে খুব ভয় করছে। উনি তো আমার চুলের মুঠি ধরছিলেন, কিন্তু তা না করে আমার মুখ ধরে বলছেন, বৃষ্টিটা থেমে নেক, তারপর চলে যাব। আর কিসের ভয়? আমি তো সাথে আছি না? আমাকে জড়িয়ে ধরে বসে রয়েছে, তবুও ভয় পাচ্ছিস? এতক্ষণ বোধহয় সবাই চিন্তা করা শুরু করে দিছে। সন্ধ্যার পর বৃষ্টি থেমে গেল। আমি আর ছোটো সাহেব বের হয়ে গেলাম। আকাশে তবুও মেঘ ডাকছে। ভয়ে আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। বাসায় পৌঁছে গেছি। আমি বাইক থেকে নেমে গেলাম। ছোটো সাহেব বাইকটা পার্কিং করতে চলে গেল। আমি ভেতরে ঢুকলাম। ছোটো সাহেব বাইকটা পার্ক করে রেখে এসে ভেতরে চলে আসলেন। সাহেব ছোটো সাহেবকে বললেন, কিরে ভালো মতো করে টেস্ট করিয়ে নিয়ে এসেছিস তো? পাশে ছিলি তো? বিয়েটা যত তাড়াতাড়ি করিয়ে দেওয়া যায় তত ভালো। ভালো একটা দিন দেখে বিয়ের তারিখ ঠিক করতে হবে। আমি বেঁচে থাকাকালীন বিয়েটা করিয়ে দিস বাবা। মা, তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? তুমি বেঁচে থাকতে বিয়েটা হবে, তুমি চিন্তা করো না। এই মাসের মধ্যে হবে। কি এই মাসের মধ্যে হবে? অসম্ভব। এই মাসে হচ্ছে বিয়েটা, ব্যাস। ভালো একটা দিন দেখে শুধু বিয়ের তারিখটা ঠিক করা। ড্যাড। আমি আমার রুমে চলে গেলাম। আমি আমার রুমে বসে রয়েছি আর শুধু ভাবছি এই বৃষ্টিতে আমার সাথে কী হলো আজকে। যখন বিদ্যুৎ চমকানোর জন্য ছোটো সাহেবকে জড়িয়ে ধরছিলাম, সেই তখনকার কথা মনে পড়াতে আমি মুখ লুকিয়ে নিচ্ছি লজ্জায়। ঠিক ওই সময় আপু আসলো আমার ঘরে। আমার মুখ হাত দিয়ে লুকানো দেখে বলল, কিরে এত লজ্জা কিসের? আমি সাথে হাতটা নিচে নামিয়ে নিলাম আর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি। আপু আবার আমাকে বলছে, বললি না তো লজ্জা পাচ্ছিস কেন? কোথায় লজ্জা পাচ্ছি আমি? আমি তো এমনিতে হাতটা দিয়ে মুখ লুকিয়েছিলাম। না, মিথ্যে কথা বলতে পারিস না। সেটা কেন বলতে পারিস? আর তুই আমার কাছ থেকে কিছুই লুকাতে পারবি না। বল কী হয়েছে? আমি বাধ্য হয়ে আপুকে সব খুলে বললাম। আপু আমার কথা শুনে হাসছে আর বলছে, ভালো ভালো, দেখছিস আল্লাহ চায় তোরা দুইজন এক হ। আমি আর কিছুই বললাম না। ওদিকে চল, সবাই ওইদিকে আছে। আপু আমাকে সবাই যেখানে রয়েছে সেখানে নিয়ে গেল। আমাকে বসিয়ে দিল। সাহেব আমাকে বললেন, মা তুই তো এই বিয়েতে রাজি আছিস? তুই রাজি না থাকলে এই বিয়ে দিব না। এটা তোর পুরো জীবনের ব্যাপার। আপনি আমার লাইফের জন্য যা যা ভেবেছেন তা কি কখনো খারাপ হয়ে দাঁড়িয়েছে? এইবারও আপনি আমার জন্য কোনো খারাপ কিছু ভাবছেন না। আমি রাজি আছি বাবা, মাফ করবেন সাহেব। বাবাটাই ঠিক ছিল রে মা। বাবা, ওনারা সবাই কথা বলছেন বিয়ে কবে করানো যায়।
সাথে সঙ্গীত সাথে মেহেন্দি লাগানো গায়ে হলো, তারপর বিয়ে। উপর থেকে ছোট সাহেব চিল্লিয়ে চিল্লিয়ে আমাকে ডাকছেন, এই ছোঁয়া কোথায় রে তুই, তাড়াতাড়ি আয় উপরে। হঠাৎ করে ওনার এরকম ডাকে সবাই হাসছে আর বলছে, ইস এখন ছোঁয়াকে ডাকছে, আবার বলে বিয়ে করবে না, বোধহয় আবার কোনো প্রয়োজন পড়েছে। আরে কোনো কিছু খুঁজে পাচ্ছে না তাই ডাকছে। আরে দাঁড়িয়ে থাকিস না, যা যা, পাগল হয়ে যাচ্ছে। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে উপরেও চলে গেলাম। ছোট সাহেব ঘরের বাইরে দাঁড়িয়ে বলছে, ছোট সাহেব আমাকে ডাকছিলেন? ছোট সাহেব আমার দিকে ঘুরে বলছে, ডাকছিলাম, ভিতরে আয়। আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার সাথে সাথে বলছি, ছোট সাহেব আমাকে কেন ডাকছিলেন? তুই আমার কি আপনার তুই আমার গিটার কোথায় রেখেছিস? এত রাতে আপনি গিটার দিয়ে কি করবেন ছোট সাহেব? গান গাইতে মন চাইছে, বাজাতে মন চাইছে, কোথায় রেখেছিস বল। আপনার পিছনে রাখা আছে, ভালো করে দেখুন। ও আচ্ছা। আমি চলে যাচ্ছিলাম, ঠিক তখনই পিছন থেকে হাতটা টেনে ধরলো ছোট সাহেব। আমি পিছন ঘুরিয়ে তাকিয়ে বলছি, আপনার কি আরও কিছু লাগবে ছোট সাহেব? না, আমার কিছু লাগবে না। তাহলে আমার হাত ধরে টান দিলেন কেন ছোট সাহেব? তোকে দেখার জন্য। আমাকে দেখবেন মানে? না মানে এইটাই দেখছি, তোর মধ্যে এমন কি আছে যে সবাই তো দেখে তোকে আমার সাথে বিয়ে দিচ্ছে, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না। আর দেখে চিনতে হবে না, বেশি চিনতে গেলে প্রেমে পড়ে যাবেন। উনি আমার হাতটা টান দিয়ে পিছন দিকে তাই হাতটা নিয়ে বলছেন, প্রেমে পড়বো তাও আবার তোর? ইম্পসিবল। আমি হাতটা ছুটিয়ে নিয়ে বলছি, চিনতে থাকুন, আমাকে তখন বলবেন প্রেমে পড়েছেন কি না। আমি এক দৌড়ে নিচে চলে আসলাম। সবাই আমাকে জিজ্ঞাসা করছে, কী রে তোকে কী বললো রে? আর হাসতে হাসতে বের হচ্ছিস কেন? না কিছু না। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে হাসতে হাসতে শুয়ে পড়লাম। ছোট সাহেব আমার কথাগুলো শুনে মাথা চুলকাচ্ছেন। তারপর উনি লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়লেন। যতই উনি চোখ বন্ধ করছেন, সাথে সাথে আবার চোখ খুলে ফেলছেন। আরে আমি চোখ বন্ধ করে শুধু ছোঁয়াকে দেখছি কেন? আবার চোখ বন্ধ করছেন, আবার চোখ খুলছেন। এইভাবে নিয়ে অনেকবার হয়ে গেছে। এই মেয়ে তো দেখি আজকে আমার চোখের ঘুম কেড়ে নিছে। ধ্যাত, দেখলে দেখবে, আমি তো ঘুমিয়েই পড়লাম। সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেল। আমি বাইরে চলে আসলাম। এখনও আমার চোখ ঘুম, তাই চোখ ডলতে ডলতে হাঁটছি। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলাম। চোখ খুলে দেখি ছোট সাহেব আমার কোমরে হাত দিলেন। ছোট সাহেবের অবস্থা খারাপ, চুলগুলো একদম এলোমেলো হয়ে রয়েছে। আমি ওনাকে দেখে খুব হাসি পাচ্ছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি সারা রাত ঘুমাতে পারেনি। আমি নিজেকে কন্ট্রোল করে বলতে লাগলাম, ছোট সাহেব আমাকে ছাড়ুন। উনি আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলতে লাগলেন, এই তুই কি দেখে চলতে পারিস না? সামনে যে কেউ রয়েছে। আমি না হয় দেখে চলছিলাম না, কিন্তু আপনি তো দেখে দেখে চলছিলেন। আপনি তো আমাকে দেখে সাইড দিতে পারতেন। দেখছ, বেশি বেশি কথা বলবি না। এমনিতে সারা রাত ঘুমাতে পারিনি, সেইটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে ছোট সাহেব। আপনার চুলগুলো এলোমেলো রয়েছে। এই বেশি কথা বলবি না, তোর জন্যই তো সারা রাত ঘুমাতে পারিনি। যাক বাবা, আমি আবার কি করলাম? নিশ্চুপ। কী হলো বলুন, কি করেছি আমি যার কারণে আপনি ঘুমাতে পারেননি? উনি কোনো কিছু না বলে শক্ত করে আমার হাতের বাহু দুটোকে ধরলেন। এমনভাবে ধরছেন যে প্রচুর ব্যথা করছে। মনকে শক্ত করে বলতে লাগলাম, আজব তো, এমন কি করেছি যে আপনি ঘুমাতে পারেননি? তা না বলে আমার হাতের বাহু দুটোকে ধরলেন। তারপর শক্ত শক্ত হাত দিয়ে বললেন, তোর জানতে হবে তুই কি করছিস। আমার জানার অধিকার আছে ছোট সাহেব। না জান না, তোকে জানতে হবে না। এবার চুপ থাক। আমি চুপ থাকবো না, আমি জেনেই ছাড়বো যে কী এমন করেছি যে আপনার চোখের ঘুম কেড়ে নিয়েছি। পেছন থেকে আপু কাশি দিল। সে বলে উঠল, বিয়ে না হওয়া পর্যন্ত তুমি তোমার হবু স্ত্রীর মুখ দেখতে পারবে না প্রান্তিক। আমি দেখতে চাই না এর মুখ, আমার দেখার কোনো ইচ্ছে নেই। ইস, পুষ্পিতা বলে উঠল, আমি জেনে বুঝে খুব খুশি হয়েছি ছোটো ভাইয়া। আর ছোঁয়া ভাবি তোমাদের দুজনে বিয়ে হবে। আরে পুষ্পিতা, তুই কখন আসলি? অনেক রাত করে ভাইয়া। বড় ভাবি কি বলল, বিয়ের আগে হবু স্ত্রীর মুখ দেখা যাবে না? তুমি তবু হ্যাংলার মতো করে এইখানে দাঁড়িয়েছো। যাচ্ছি যাচ্ছি। সচ্চ সাহেব চলে গেলেন। পুষ্পিতা আমার কাছে আসলো। আমি পুষ্পিতাকে জিজ্ঞাসা করছি, এত দেরি হলো কেন আসতে? গাড়ি নষ্ট হয়ে গেছিলো তাই দেরি হয়েছে আসতে। ও, আমার ঘরে আসো তো। বড় ভাবি তুমি আসো তো, তোমাদের দুজনের জন্য গিফট নিয়ে এসেছে। চলো। পুষ্পিতা আমাদের দুজনকে ওর ঘরে নিয়ে গেল। বাবা ও বাকিরা সবাই নিচে চলে গেল। ছোট সাহেবও নিচে চলে গেল। বাবা বলতে লাগলেন, বিয়ের তারিখ আর বাকি অনুষ্ঠানের তারিখ ফিক্সড হয়ে গেছে। কি, সব কিছু ঠিক হয়ে গেছে? কবে কবে? বলছি 1 সপ্তাহের পর ঠিক মেহেন্দি লাগানো অনুষ্ঠান হবে, আর তারপর গায়ে হলো, তারপর বিয়ে। ছোট সাহেব মুখ গোমরা করে রয়েছে। আমি পুষ্পিতা আপু নিচে চলে আসলাম। দাদিমা আমাকে টেনে নিজের কাছে বসিয়ে নিল। আমি কিছুই বুঝতে পারছি না এইখানে কি কি বিষয় নিয়ে কথা হচ্ছে। বাবা আবার বলা শুরু করলেন, তার আগে যদি তোমরা সঙ্গীতের অনুষ্ঠান করতে চাও তাহলে কাল বা পরশু দিন করতে পারো। ঠিক আছে। ছোট সাহেবের বন্ধুরা আসলো। বাবা তাদেরকে দেখে বলল, এই কয়েকদিন আসোনি কেন? আজকে আসলা? কাজও ব্যস্ত ছিলাম আঙ্কেল। তোমাদের তো কাজ দিতে চাই। কী কাজ আঙ্কেল?
তোমার বন্ধুত্ব বিয়ে, সব দায়িত্ব তোমাদেরকে দিতে চাই। কার সাথে? ছোঁয়ার সাথে। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, সব দায়িত্ব আমরা নিচ্ছি। ছোটো সাহেবের মুখ একবার ওইদিকে নিচ্ছে আর একবার এইদিকে। ওনার বন্ধুরা ওনার কাছে আসলেন আর বলতে লাগলেন, কি বলেছিলি রিলেশন করে না? তাহলে এইসব কি দোস্ত, বিয়ে লুকিয়ে রাখতে পারবি? দেখ, তোরা যা ভাবছিস তা মোটেও নয়। এই বিয়েটা পরিবার থেকে দেওয়া হচ্ছে, আমাদের কোনো রিলেশন ছিল না। আর কত মিথ্যে বলবি রে প্রান্তিক? মিথ্যে বলে সবাইকে বোকা বানাতে পারিস, কিন্তু আমাদেরকে বোকা বানাতে পারবি না। আমরা তো ছোটোবেলার বন্ধু, আমাদের কাছ থেকে কিছুই লুকিয়ে রাখতে পারবি না। আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ড্যাড ছোঁয়ার মাঝে এমন কি দেখলো যে আমার সাথে বিয়ে দিতে চাইছে? ওর মধ্যে আছেই টা কি যেটা আমি দেখতে পাচ্ছি না? ছোটো সাহেব, এই কথাটা আমি শুনে ফেলাম। আমি আস্তে করে ওনাকে বলছি না, আমার চেনার চেষ্টা করিয়েন না, আমার মাঝে কী আছে তা জানার বা দেখার চেষ্টা করিয়েন না, নয়তো পড়ে যাবেন। এই কথা বলার পর মুখে একটা হাসি দিলাম আর উনি একটা ভেঙচি দিলেন। আমিও দিলাম একটা ভেঙচি কেটে। পাশে দাঁড়িয়ে ওনার বন্ধুরা হাসছে। ওনার মুখটা দেখে আমার কেন যেন খুব হাসি পাচ্ছে, কিন্তু নিজেকেও কন্ট্রোল করে নিলাম। বাবা চলে গেছেন, উনি আমাকে ইশারা দিয়ে বলছেন, একবার তুই উপরে আয়, তারপর তোর মজা দেখেছি। আমি কম কিসের, আমি একটা ভেঙচি দেখিয়ে বললাম। উনি সেই পারমিশনে রেগে গেলেন। খালাম্মা ওনার বন্ধুদেরকে বলছেন, কাল তো সঙ্গীত, তোমরা এসো কিন্তু, আর তোমাদেরগুলোকেও নিয়ে এসো। কী যে বলেন আন্টি? ঠিক আছে আন্টি, আনবো ওদেরকে। প্রান্তিক, তুই একটু বাইরে আয় তো, জরুরি কথা আছে, চল। ছোটো সাহেব আর ওনার বন্ধুরা বাইরে চলে গেলেন। বাইরে যেয়ে ছোটো সাহেব ওদেরকে জিজ্ঞাসা করেন, বল কী করবি? দোস্ত, তাওফিক কিন্তু বেশি বার বেড়ে গেছে। কেন, আবার কি করলো? সেই দিন পার্টিতে ছোঁয়ার উপর কুনজর দিয়েছিল না, আর বারবার ওকে ছোঁয়াকে টাচ করার চেষ্টা করছিল, সেই জেদটা এখনও রয়েছে। ও কিন্তু সুযোগ বুঝে ছোঁয়ার বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে। প্লিজ তুই একটু ছোঁয়ার খেয়াল রাখিস। এই তাওফিকটাকে নিয়ে যে কি করব? ছোঁয়াকে এত লাথি মারলো, এত লাথি দিল, তাও কোনো শিক্ষা পেল না। বুঝতে পেরেছি আমাকে কিছু একটা করতে হবে। যা করা তাড়াতাড়ি করো। তোরা এখন যা, আমি রেডি হয়ে আসছি। ওকে দোষ। ছোটো সাহেব ভিতরে উঠলেন, সবার সামনে আমাকে বললেন, ছোঁয়া তুই আমার খাবারে উপরে নিয়ে আয়। ওরে আল্লাহ রে, বিয়ের আগে হুকুম চালাচ্ছে আমার উপর, আর হুকুমটা দেওয়াই স্বাভাবিক, কারণ উনি আগের থেকে আমার উপর হুকুম চালান। আমি বাধ্য হয়ে ওনার খাবার নিয়ে উপরে যাচ্ছি। আল্লাহ গো, এখন তো আমার খুব ভয় করছে। উনি তো ইশারা করে বলে দিয়েছেন উপরে গেলে আমার নাকি খবর আছে। তবুও একটা সাহস নিয়ে গেলাম। ওনার ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আসবো ছোটো সাহেব, আয়। আমি ভিতরে ঢুকলাম। উনি খাবার টেবিলের উপরে রাখতে বললো। আমি খাবার টেবিলের উপরে রেখে যেই না যাব, তখনই উনি আমার সামনে এসে দরজাটা আটকে দিলেন। তখন আমার ভয়টা আরও বেড়ে গেল। ভয়ে আমার শরীর দিয়ে ঘাম ঝরছে। উনি দরজাটা কেন বন্ধ করলেন? উনি কি করতে চাইছেন আমার সাথে? আমি ওনাকে জিজ্ঞাসা করতে লাগলাম, আপনি দরজা বন্ধ করলেন কেন ছোটো সাহেব? আমার কথার কোনো জবাব না দিয়ে উনি আমার দিকে এগিয়ে আসছেন। আমি বারবার পেছোচ্ছি। আমি দেওয়ালে ঠেকে গেলাম আর উনি সাথে সাথে আমাকে দেওয়ালের সাথে আটকে দিলেন। আমি ওনাকে বলছি, এই কী করছেন ছোটো সাহেব, আমাকে যেতে দিন। উনি আমার হাতটা শক্ত করে ধরলেন আর দেওয়ালের সাথে আটকে দিলেন। আমার খুব ভয় করছে। আমি ভয়ে ভয়ে ওনাকে জিজ্ঞাসা করছিলাম, ছোটো সাহেব আপনার মনে কী চলছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমায় ছাড়ুন ছোটো সাহেব, আমার খুব লাগছে। আমার হাতটা ছেড়ে দিন, আমার খুব ব্যথা করছে। ব্যথা করলে করুক, আমার কিছু যায় আসে না। আমি আজকে দেখেই ছাড়বো তোর মাঝে আছেটা কি। এই বলে উনি ওনার মুখটা আমার মুখের কাছে নিয়ে আসলেন। ধীরে ধীরে আমার ঘাড়ের দিকে নিয়ে যাচ্ছেন। আমি আমার চোখটা বন্ধ করে ফেললাম। আমার ঘাড়ে ওনার ঠোঁট হালকা একটু ছোঁয়া দিয়ে আমায় ছেড়ে দিলেন। আমায় ছেড়ে দিয়ে বললেন, তুই চিন্তা করিস না, আমি তোর সাথে এইসব করব না। তোকে জানার জন্য, আমি ওইসব ছেলেদের মতো না। আমার ওইসব করার কোনো ইচ্ছে ছিল না। যদি থাকতো তাহলে তোকে যে একা পেয়েছিলাম ওই দিনে করতাম। তুই আমাকে ওরকম ভাবতি? আমি আপনাকে কোনোদিনও খারাপ ভাবতাম না ছোটো সাহেব। যদি খারাপ ভাবতাম তাহলে আমি কি আপনাকে, কি আমাকে? কিছু না, আমি নিচে যাই। আমি চোখের পানি মুছতে মুছতে ওনার ঘর থেকে বের হয়ে আসলাম। আমি নিচে যাচ্ছিলাম, ঠিক তখনই আপু আর পুষ্পিতা আমার পথ আটকে দেয়। তুই এই বাড়ির বউ হবি, তাই নিচে থাকাটা ভালো লাগে না। বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুই পুষ্পিতার সাথে। কি? ভাবি, তুই আমার ঘরে। পুষ্পিতা আমাকে জোর করে ওর ঘরে নিয়ে এলো। এমা, এরা দেখি আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে। পুষ্পিতা আমাকে বিছানায় বসিয়ে দিল। আমাকে জিজ্ঞাসা করলো, তুমি এতক্ষণ ছোটো ভাইয়ের ঘরে কী করছিলে? কিছু না, ভাইয়ের ঘর থেকে আটকান ছিল। এইবার বলো কী করছিলে? কিছুই করছিলাম না পুষ্পিতা। খালাম্মা আসলে পুষ্পিতার ঘরে কালকে সঙ্গীতের জন্য কিছু লেহেঙ্গা আর জুয়েলারি নিয়ে এসেছেন। এগুলো আমাকে দেখাচ্ছে আর বলছেন, কিরে মা, এগুলোর মধ্যে কোনটা পছন্দ হয় তোর? আমি তো চুপ
করেই পাচ্ছি না কোনটা পড়লে আমাকে মানাবে। ছোট সাহেব দরজার বাইরে দাঁড়িয়েছিল, তাও আবার আড়ালে। সেটা আবার পুষ্পিতা খেয়াল করলো। পুষ্পিতাকে ইশারা দিয়ে বলছেন, ছোট সাহেব চুজ করে দে না কোনটা পড়লে মানাবে। ছোট সাহেব মাথা দিয়ে দেখালেন। পুষ্পিতা আবার ইশারা দিয়ে প্লিজ প্লিজ। ছোট সাহেব রাজি হয়ে গেল। পুষ্পিতা বলল, আমি চুজ করে নিচ্ছি। পুষ্পিতা একে একে আমার সামনে ধরছে, আর ছোট সাহেব ইশারা দিয়ে জিজ্ঞাসা করছে কেমন। ছোট সাহেব ইশারা দিয়ে বলছেন ভালো না। একে একে অনেকগুলি দেখালেন, একটাও ভালো লাগলো না। এর পরেরটা ওনার ভালো লাগলো। পুষ্পিতা ইশারা দিয়ে বলল, এটা মানাবে। তখনই পুষ্পিতা বলে উঠল, এটা ছোটোবাবুকে বেশ মানাবে কালকের জন্য। থ্যাঙ্কস পুষ্পিতা, তুমি আমার প্রবলেম সলভ করে দিয়েছো। আমায় থ্যাঙ্কস না বলে ছোটো ভাইয়াকে বলো। বিড়বিড়িয়ে কিছু বললে পুষ্পিতা? না না কিছু না, ওয়েলকাম। এগুলো যত্ন করে রেখে দাও, আমি এখন নিচে যাই। আমি নিচে গেলাম, কাজ আছে আমার একটা। আমি পুষ্পিতার ঘর থেকে বের হয়ে গেলাম, নিচে নামতে যাব, ঠিক তখনই ছোট সাহেব বলে উঠল, ঘরে ওইটার জন্য রাগ করিস না। আমার ইচ্ছে করে খারাপ করতে চাইনি, আমায় খারাপ ভাবিস না। আমি আপনাকে কোনোদিন খারাপ ভাবি না ছোট সাহেব। কেননা আমি আপনাকে, তুই আমাকে কি? আমি বলতে পারবো না। আমি একটা দৌড় দিলাম। আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা বলার সাহস নেই আমার। ছোট সাহেবকে এই কথাটা বলার সাহস নেই যে ছোট সাহেবকে ভালোবাসি। আমি এক দৌড়ে নিচে চলে আসলাম। নিচে ওই ঘরে আমার একটা জিনিস রয়ে গেছে, আমার মার ছবি। আমি আমার মার ছবিটা আমার হাতে নিলাম। আমার খুব কান্না পাচ্ছে। মায়ের ছবি বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আজ যদি মা তুমি বেঁচে থাকতে, মা যে কত খুশি হতো। আমার একটা ভালো পরিবারে বিয়ে হচ্ছে। মা আমি তোমায় খুব মিস করছি। তুমি কেন আমাকে একা রেখে চলে গেলে? বাবা যদি থাকতো তাহলে বাবাও খুশি হতো। আমি কত দুর্ভাগা যে আমার কাছে বাবার কোনো ছবি নেই। আমি তো এইটাই জানি না আমার বাবা বেঁচে আছে কিনা। আমি আরও জোরে জোরে কাঁদতে লাগলাম। খালাম্মা পিছন থেকে এসে বলতে লাগলেন, সত্যি আজ যদি মরিয়ম বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। তোর মা অনেক খুশি এই বিয়েতে। তুই কাঁদছিস কেন? আমি আছি না তোর আর একটা মা, তুই কাঁদিস না আর। মা এইভাবে আর বসে না থেকে মরিয়মের ছবি নিয়ে পুষ্পিতার ঘরে যেয়ে কালকের জন্য প্রস্তুতি নেই। জি মা। ঠিক এই সময় ছোট সাহেব এই ঘরে আসলেন। ছোট সাহেব এসে বলতে লাগলেন, মা আমি বাইরে যাচ্ছি, যা সাবধানে যাস। কিন্তু আমার বাইকের চাবি কোথায়? এই তুই আমার বাইকের চাবি রেখেছিস? ছোট সাহেব আপনার পকেটে রয়েছে। ছোট সাহেব ওনার পকেটে হাত দিলেন। পকেটে হাত দিয়ে দেখেন বাইকের চাবি পকেটে রয়েছে। উনি কোনো কিছু না বলে সোজা চলে গেলেন। মা বলতে লাগলেন, তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না, আবার বলে আমার পাশে ওকে মানায় নাকি? পাগল একটা। আমায় একটা কথা বলবি মা? জি মা। তুই কীভাবে বুঝিস যে প্রান্তিকের জিনিস ওখানেই রয়েছে? কারণ আমি যে ওনাকে ভালোবাসিস। দেখ দেখ মেয়ের লজ্জা দেখে। আমি লজ্জা পেয়ে এই ঘর থেকে বের হয়ে গেলাম। সোজা পুষ্পিতার ঘরে গেলাম। ছোট সাহেব বাইক নিয়ে বের হয়ে চলে গেলেন। ছোট সাহেব ওনার বন্ধুদের নিয়ে ওই তাহফিকের কাছে গেলেন। তাহফিক ছোট সাহেবকে দেখে বলছেন, প্রান্তিক এইখানে তুই কী করছিস? খুব নজর বেড়েছে তাই না তোর? মানে তুই কী বলতে চাস? ইদানিং তুই একটু বেশি মেয়েদের দিকে নজর দিচ্ছিস, আর এইবার তুই ভুল মেয়ের দিকে নজর দিচ্ছিস। কারণ ও শুধু আমার। কার কথা বলছিস তুই? ওই ছোঁয়া নামের মেয়েটা? ওই মেয়ে তো শুধু আমার মনের ভিতরে একদম গেঁথে গেছে। ছোট সাহেব তাহফিকের শার্টের কলার ধরে বলতে লাগলেন, এই তুই একদম ওর দিকে নজর দিবি না। ও আমার হবু স্ত্রী। যদি আর একবার নজর দিস তাহলে তোর চোখ উঠিয়ে ফেলবো, কথাটা যেন মনে থাকে। তাহফিককে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ছোট সাহেব বাইক স্টার্ট দিয়ে চলে আসলেন। বাবা অফিসে রয়েছেন। বাবা যেন কি চিন্তা করছেন। তারপর মোবাইল হাতে নিলেন, একটা নাম্বার ডায়াল করলেন আর ফোন দিলেন। আর নাম্বারটা এই দেশের না অন্য দেশের। ওই পাশ থেকে রিসিভ করলো। বাবা বলা শুরু করলো, হ্যালো ফাওয়াদ, কেমন আছো? ভালো আফজাল, তুমি কেমন আছো? ভালো। আমার ছোটো ছেলের প্রান্তিকের বিয়ে দিচ্ছি, তোমাকে আসতে হবে। কবে বিয়ে? এক সপ্তাহ পর থেকে মেহেন্দির অনুষ্ঠান শুরু হলো, আর কালকে সঙ্গীত হবে। আচ্ছা আমি আসবো। আমার ছেলে তো বাংলাদেশেই আসছে, আমি ওর সাথে এসে যাব। ঠিক আছে, খোদা হাফেজ। খোদা হাফেজ। আমি পুষ্পিতার ঘরে আসলাম। বিছানায় যেয়ে বসলাম। পুষ্পিতা ঘরে নেই। আজকে যে গরম, ঘরে থাকতেই পারছে না। যাই শাওয়ারটা নিয়ে আসি। আমি ওয়াশরুমে গেলাম, শাওয়ার অন করলাম। এখন একটু ঠান্ডা লাগছে। শাওয়ারটা অফ করে দিলাম। তোয়াল দিয়ে শরীর থেকে জল মুছে, হায় আল্লাহ একই সর্বনাশ, জামা আনতে ভুলে গেছি। এখন কি করব বুঝে উঠতে পারছি না কী করব। তারপর মাথায় একটা বুদ্ধি এসলো। আমি তোয়ালটা আমার শরীর পেঁচিয়ে আসলাম জামা নেওয়ার জন্য। ছোট সাহেব বাসায় চলে এসেছেন। উনি এক কাজের জন্য পুষ্পিতার ঘরে এসেছেন। আমি যখন ওয়াশরুম থেকে বের হলাম ঠিক তখন উনি পুষ্পিতার ঘরে দেখলেন। আমাকে এই অবস্থায় দেখে ফেললেন। উনি তো আমার দিকে হা করে তাকিয়েছেন। আমি তো লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে জামাটা নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে গেলাম। জামাটা পরে এসে বের হলাম। বাইরে এসে দেখে ছোট সাহেব এখনও মুখ হা করে দাঁড়িয়ে আছেন। আমার এখনও লজ্জা হচ্ছে। এত হা করে থাকলে তো মুখে মাছি ঢুকবে। আমি একটা কাশি
দিয়ে ছোটো সাহেবকে বলতেলাম, ছোটো সাহেব আপনি এখানে কোনো কিছুর কি দরকার ছিল? পুষ্পিতা কোথায়? জানি না ছোটো সাহেব। ও, তুই এই ঘরে কি করছিস? মা আপু বলেছে বিয়ের আগে এই কয়েকদিন এখানে থাকতে। ও, ছোটো সাহেব পুষ্পিতার ঘর থেকে চলে গেল। আমি লজ্জায় মুখটা লুকিয়ে নিলাম। ঠিক ওই সময় পুষ্পিতা এই ঘরে আসলো, আমাকে মুচকি মুচকে হাসতে দেখে বলল, কী হয়েছে ছোটো ভাবি, এইভাবে হাসছো কেন? কিছু না। না না ভাবি, কিছু তো হয়েছে, বলো আমাকে। ভাইয়াকে দেখলাম এই ঘর থেকে বেরোতে। ভাইয়া কি কিছু করেছে? যা, তার মানে ভাইয়া কিছু করেছে। যা পুষ্পিতা, তুমি যে কি বলো না। পুষ্পিতা হাতে করে খাবার নিয়ে এসেছে, দুপুরের খাবার। আপু টেবিলে খাবার রেখে আমাকে বলছে, ছোঁয়া নেই, খাবারটা খেয়ে নে এক্ষুনি। খেয়ে নে। আগে অনেক শরীরের অযত্ন নিয়েছিস, এবার নয়। আপু আমার তো এখন ক্ষুধা লাগেনি, বললে হলো। চট করে খেয়ে নে, নয়তো মায়ের খাবি আমার হাতে। ঠিক আছে। আমি বাধ্য হয়ে খাবারটা খেয়ে নিলাম। আমার খাবার শেষ করে পুষ্পিতা সব কিছু বাইরে নিয়ে গেল। পুষ্পিতা আমার পাশে এসে বসলো, নানান গল্প বলতে লাগলো। কিন্তু আমি শুধু ভাবছি ছোটো সাহেবের কথা। এটাই ভাবছি যে ছোটো সাহেব আমাকে ওইভাবে দেখে কি ভাবলেন। এখন তো আমায় ওনার সামনে যেতে লজ্জা করছে। আমি ওনার সামনে যাব কী করে? হঠাৎ করে পুষ্পিতা বলে উঠলো, ভাবি তুমি কোনো দিকে মনোযোগ দিয়ে রেখেছো? তুমি তো আমার কথা একটাও শুনছো না। তুমি কি বলেছে আবার প্রথম থেকে বলো। যাও, তোমাকে শুনতে হবে না। আরে পুষ্পিতা, তুমি রাগ করছো কেন? তুমি প্রথম থেকে বলো। ছোটো ভাবি, আই এম ইন লাভ। কাকে? পুষ্পিতা কানাডায় থাকে, কিন্তু ওর বাবা বাঙালি, ওর মাও বাঙালি। ভালো, রাত হয়ে গেছে। আমি পুষ্পিতার সাথে বসে কথা বলছি আর হাসছি। তার কিছুক্ষণ পর ছোটো সাহেব আমাকে ডাক দেন, ছোঁয়া। আমি ওনার এক ডাক শুনে দৌড়ে ওনার ঘরে গেলাম। আমি ছোটো সাহেবকে জিজ্ঞাসা করলাম, ছোটো সাহেব আপনার কি কিছু লাগবে? এই আমার ল্যাপটপ কোথায় রে, দাঁড়ান দিচ্ছি। আমি আলমারির কাছে গেলাম, আলমারির কাছে যেয়ে আলমারিটা খুললাম, আলমারি থেকে ল্যাপটপ বের করে দিলাম। আমি বলতে লাগলাম, এই তো ছোটো সাহেব আপনার ল্যাপটপ, এইদিকে নিয়ে আয়। আমি ছোটো সাহেবের কাছে গেলাম ল্যাপটপ নিয়ে যেতে, হঠাৎ করে পা পিছলে আমি ছোটো সাহেবের উপরে পড়ে গেলাম। তারপর চুল সামনে চলে এসেছে। ছোটো সাহেব আমার চুলগুলো ছড়িয়ে দিচ্ছেন। আমি ছোটো সাহেবকে বলছি, এ কী করছেন ছোটো সাহেব? ছোটো সাহেব আমার মুখে হাত দিলেন। ছোটো সাহেব যেন ধীরে ধীরে আমার আরও কাছে আসতে লাগলেন। আমার খুব ভয় করছেন। কি করছেন টা কি উনি? উনি কখনো আমাকে এভাবে টাচ করেনি। উনি যত আমার কাছে আসছেন, আমার কাঁপুনি বেড়েই যাচ্ছেন। ওনার মুখে আমার মুখ কাছেই চলে এসেছে। এ কী করছেন ছোটো সাহেব? না না ছোটো সাহেব, আমার সাথে এটা কিছুই করতে পারে না। ছোটো সাহেব ওনার ঠোঁট আমার ঠোঁটের সাথে মিশিয়ে দেওয়ার আগে আমি ওনাকে ধাক্কা দিয়ে দিলাম। বিছানা থেকে উঠে দাঁড়ালাম। উঠে দাঁড়িয়ে ওনাকে বলতে লাগলাম, কী করছিলেন আপনি ছোটো সাহেব? কী করছিলাম আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই কী বলছিস? আর তুই এই ঘরে কী করছিস? তোকে না আমার ঘরে আসতে মানা করছি। আপনি তো আমাকে ডাক দিলেন, তাই এসেছি। আমার কোনো প্রয়োজন ছাড়া আমি এই ঘরে আসি না ছোটো সাহেব। ও, এখন তুই যা এই ঘর থেকে। যাচ্ছি। আমি ছোটো সাহেবের ঘর থেকে বের হলাম। আমি পুষ্পিতার ঘরে চলে আসলাম। যেয়ে দেখি পুষ্পিতা ঘুমিয়ে পড়ছে। আমিও শুয়ে পড়লাম পুষ্পিতার পাশে যেয়ে। কিন্তু কিছুতেই ঘুম আসছে না। এবার চোখের সামনে ওই ঘটনা বাজছে। কিছুতেই শান্তিতে ঘুমাতে পারছি না। ছোটো সাহেব ল্যাপটপের সামনে বসে রয়েছে। ছোটো সাহেব বলছে, সত্যি তো আমার কী হয়েছিল? আমি একদম পুরো ওর কাছে চলে গিয়েছিলাম। আমি কি পাগল হয়ে গেছিলাম? ধ্যাত, আজকেও কাজে মনোযোগ বসছে না। অনেক রাত হয়ে গেছে, যাই শুয়ে পড়ি। ছোটো সাহেব ল্যাপটপ অফ করে শুয়ে পড়লো। সকাল হয়ে গেছে, আমার ঘুমটা ভেঙে গেল সকাল সকাল। পাশে তাকিয়ে দেখি পুষ্পিতা এখনও ঘুমাচ্ছে। আমি বিছানা ছেড়ে উঠে শাওয়ার নিতে চলে গেলাম। প্রচুর গরম পড়েছে এইবার, একদম থাকা যায় না। শাওয়ার নিয়ে এসে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি মা বাবা বাকি সবাই উঠে গেছেন। আমি রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে যাওয়ার পর সবাই আমাকে বলতে লাগলো, আজকে থেকে কোনো কাজ নেই তোমার এখানে। কেন? নতুন বিয়ে হচ্ছে তোমার, কোনো কাজ করতে হবে না তোমাকে, চলো তুমি বসবে এখন। আমাকে রান্নাঘরে পাঠিয়ে দিল। কিছুই ভালো লাগছে না আমার। বাবার পাশে যেয়ে বসে পড়লাম। ভাইয়ার বাবা একে অপরের সাথে কথা বলছে। ছোটো সাহেব নিচে আসছেন। উনি এসেই নিয়ে সোফায় বসে পড়লেন। একদম আমার সামনে এসে বসলেন। ওনাকে একদম পাগলের মতো লাগছে। আমার খুব হাসি পাচ্ছে ওনাকে দেখে। এমন মনে হচ্ছে রাতে আমার মতো ঘুমাতে পারিনি। বাবা ছোটো সাহেবকে বললেন, প্রান্তিক, তোমাকে যেটা কাজ দিয়েছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে? এখনও হয়নি, কিছু বাকি রয়ে গেছে, কালকের মধ্যে হয়ে যাবে। ওকে, তাড়াতাড়ি করো। কিছুক্ষণ পর কলিং বেলটা বেজে উঠলো। আমি মাকে বললাম, মা দরজাটা খুলে দিচ্ছি, অন্তত আমাকে দরজাটা খুলতে দাও। ঠিক আছে। আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে দেখি একজন লোক আর একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি ওনাদের জিজ্ঞাসা করলাম, আপনারা কে? আফজাল আছে নাকি? আমি ওর পুরনো বন্ধু। ও আচ্ছা, ভিতরে আসুন। ওনারা ভিতরে ঢুকলেন। বাবা কে দেখে বলতে লাগলেন, আরে ফাওয়াদ, তুই এসে গেছে? আফজাল, তোর ছেলের বিয়ে বলে কথা, তাই আমি আসবো না তা কি হতে পারে? ছোটো সাহেব হঠাৎ করে বলে উঠলেন, জ্যাক, প্রান্তিক, তোমার যে বিয়ে হচ্ছে তুমি কেন আগে আমাকে বলোনি? কাউকে তেমনভাবে বলার সুযোগ পাইনি। হঠাৎ করে, ওয়াও, কংগ্রাচুলেশন, থ্যাঙ্কস, ওয়েলকাম। তোমরা আগের থেকে একে অপরকে চিনতো? ফেসবুক ফ্রেন্ড। ও,
গায়ে হলুদের দিন এসে গেছে। আজকে গায়ে হলুদ আমাদের। এই বাড়িতে সবাই অনেক খুশি, কিন্তু ছোট সাহেব মুখ গোমড়া করে বসে রয়েছেন। ছোট সাহেবের মুখখানা দেখার মতো। আজকে সন্ধ্যায় দুজনে গায়ে হলুদ, তাই সবাই মিলে আমাকে সাজাচ্ছে। হলুদ কালারে একটা শাড়ি পরিয়ে দিল সবাই আমাকে, ফুলের গহনা পরিয়ে দিচ্ছে আমাকে। সাদা জিনিস আমার মোটেও ভালো লাগে না, কিন্তু ওরা আমাকে সাজিয়ে দিচ্ছে, আমি ওদেরকে কিছুই বলতে পারছি না। ছোট সাহেবের হাল একই রকম। তিনি তো পাঞ্জাবি পরতেই চাচ্ছেন না, কিন্তু ছোট সাহেবের বন্ধুগুলো জোর করে পরিয়ে দিচ্ছেন। উনি তো একদম রেগে গেছেন। কিছু করার নেই, ছোট সাহেব শেষমেশ পাঞ্জাবিটা পরে নিল। ছোট সাহেবের বন্ধুগুলো ছোট সাহেবকে বলছে, প্রান্তিক, তোকে না আজকে সেই লাগছে। ভাবি না তোকে দেখলে একদম পাগলি হয়ে যাবে। তোরা না আসলে আমার হাতে মায়ের খাবি। আজকে তোর হাতে মায়ের খেতেও রাজি। উফ! ছোট সাহেবের বন্ধুর গার্লফ্রেন্ডরা আমার কাছে আসলো। আমি তাদেরকে দেখে একটু খুশি হলাম। তারা আমাকে বলছে, তোমার কি ভাগ্য, যাকে ভালোবাসলে তার সাথেই বিয়ে হচ্ছে। এরকম ভাগ্য কার হয় বলো তো? তোমাকে আজকে খুব সুন্দর লাগছে প্রান্তিক ভাইয়া, তোমাকে দেখলে ব্যাস দেখতে থাকবে। ধ্যাত, উনি আমার দিকে তাকাবেনই না মনে মনে। সত্যি বলছি, আমার কথা মিলিয়ে নিও। আজকে ও আমাকে দেখবে কি করে? আজকে তো আমাদের দুজনে দেখা করার কোনো নিয়ম নেই, একদম বিয়ের পর দেখা করতে পারবো। ও, আসলে জানতাম না আমরা এই কথা। গায়ে হলুদের সময় হয়ে গেছে, ওরা আমাকে নিচে নিয়ে যাচ্ছে, আর এদিকে ছোট সাহেবকে নিয়ে যাচ্ছে। আমরা দুজন দুজনকে বসিয়ে লাগলো, আর মাঝখানে দিয়ে একটা কাপড় দিল, যাতে আমরা দুজন দুজনকে দেখতে না পারি। সবাই আমার গায়ে হলুদ মাখাতে ব্যস্ত। বাবা আমার গায়ে হলুদ মাখালো, আর আমাকে একটা জিনিস দিল, আর আমাকে বলতে লাগলো, এটা এখন থেকে দেখার নেই, পরে কোনো এক সময় দেখে নিস, আর সব সময় সুখে থাকিস। মা আমার গায়ে হলুদ মাখালো, আমার গায়ে হলুদ মাখাচ্ছে, আর বলছে, আমার ছেলে কখনো ভুল পথে যেতে দিও না। আমাকে কথা দে। আমি আপনাকে কথা দিচ্ছি, ছোট সাহেবকে কোনোদিনও ভুল পথে যেতে দেব না। সুখের সংসার করিস সবার। যখন বাবার বন্ধু ফাওয়াদ আঙ্কেল আমার গায়ে হলুদ মাখালেন, মনে হলো আমার খুব কাছের মানুষ আমার গায়ে হলুদ মাখালেন। মনে হলো আমার বাবা আমার গায়ে হলুদ মাখালেন। আনার চোখ দিয়ে পানি পড়ে গেল। আঙ্কেল আমার মাথায় হাত রাখলেন, আর বলতে লাগলেন, সব সময় ভালো থাকে, এটা তোমার জন্য। আমি গিফটটা রেখে দিলাম। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ, আমি ঘরে চলে গেলাম। ওয়াশরুমে গেলাম, ওয়াশরুমে যেয়ে মুখ পরিষ্কার করতে লাগলাম, শাড়িটা চেঞ্জ করে নিলাম। রাত 10টা বাজে, আমি আর জেগে রইলাম না, আমার ঘুম পাচ্ছে। আমি লাইটটা অফ করে শুয়ে পড়লাম। সবাই এখনও জেগে রাখছে, অনেক পাখি কালকে রান্না বান্না করার জন্য অনেকে আজকে থেকে সব কিছু রেখেছে, যাতে কোনো সমস্যা না হয়। সকাল হয়ে গেছে। সকাল সকাল আমার ঘুম ভেঙে চোখ খুলে দেখি আপু আর পুষ্পিতা দাঁড়িয়েছে। আমি উঠলাম। আপু আমাকে বলছে, শেষমেশ তাহলে উঠলে? তুমি তো এত সকাল করে কোনো দিন ঘুমাও না, আজকে হঠাৎ? আগে তো খুব কম ঘুম হতো, কিন্তু কালকে রাতে অনেক ঘুম হয়েছে। ও ভালো। আপু আর পুষ্পিতা আমার সাথে গল্প করছিল। আপু কিছুক্ষণ পর বলতে লাগলো, যাই তোমাদের জন্য খাবার নিয়ে এসে, অনেক সকাল হয়ে গেছে। আপু নিচে চলে গেল খাবার আনার জন্য। পুষ্পিতা আমার সাথে বসে গল্প করছে। আপু উপরে খাবার নিয়ে এসেছে, অনেক খাবার নিয়ে এসেছে। খাবার দেখে আমার মাথা ঘুরেছে। আমি আপুকে বলতে লাগলাম, এত খাবার কে খাবে? তুমি খাবে কি আমি? তুমি। আমি একটুও খেতে পারবো না। ঠিক আছে, যতটুকু পারিস ততটুকুই খাস। আমি অল্প একটু খাবার খেলাম। দুপুরে হওয়ার কিছুক্ষণ পর আগে থেকে আমাকে সাজাতে লাগলো। পার্লারে মেয়েরা এসেছে আমাকে সাজাতে। আমার মুখে সাজাতে লাগলো ওরা। প্রথমে মুখ সাজানো শেষ, আমাকে শাড়ি পরিয়ে দিল। শাড়ি পরানোর পর চুলটা বেঁধে দিল। আমাকে পুরোপুরি সাজানো শেষ। পুষ্পিতা আমাকে দেখে বলছে, তোমাকে অনেক সুন্দর লাগছে, ভাইয়া তোমার দিকে শুধু হাঁ করে তাকিয়ে থাকবে। যা যা, উনি আমার দিকে জীবনেও তাকাবেন না। আমি বলছি, ভাইয়া তোমার দিকে তাকাবে, তোমার দিকে যখন তাকাবে তোমার দিকে শুধু মুখ হাঁ করে তাকিয়ে থাকবে। আমি পাখিকে যখন কিছু বলতে যাব, ঠিক তখনই মা আসলো আমাকে দেখার জন্য, যে কতটুকু সাজগোজ হয়েছে। মা আমার দিকে তাকিয়ে বলতে লাগলেন, মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে আমার এই মেয়েটাকে। কারোর জন্য নজর লাগবে, ছোটো ভাইয়ের নজর পড়বে তো, আই এম শিওর। পুষ্পিতা। সবাই হেসে চলে গেল, মাও চলে গেল। আমাকে বিছানার পর সুন্দর করে বসিয়ে দেওয়া হলো। আজকে ছোটো সাহেব পাঞ্জাবি পরতে চাচ্ছে না, সবাই মিলে জোর করে পরিয়ে দিলেন। ছোটো সাহেব যেই কিছু বলতে যাবেন, তখনই ভাইয়া বলে উঠলেন, আজকের দিনে পাঞ্জাবি পরতে? আর আমি বুঝি না তোর পাঞ্জাবি পরতে এত সমস্যা কিসের? কোনো সমস্যা নেই, এই বিয়েটা করতেই সমস্যা বিড়বিড়িয়ে। কিছু বললি তুই প্রান্তিক? কিছু না ভাইয়া, না বললেই ভালো। ছোট সাহেব একদম চুপ করে বসে রইলেন, আর কিছু বললেন না। মুখের হাল এমন বানিয়ে রেখেছেন যে দেখার মতো। বিয়েটা ভালোই হয়ে গেছে। আমরা দুজন এখন নিচে বসে রয়েছি। ছোট সাহেব আমার দিকে তাকিয়ে রয়েছেন, অন্যদিকে তাকাচ্ছেন না। আমার ওনার দিকে তাকাতে খুব ভয় করছে। পুষ্পিতা আমাকে ধাক্কা দিয়ে বলছেন, দেখছো ছোটো ভাবি, ছোটো ভাইয়া তোমার দিকে তাকিয়ে রয়েছে, চোখ অন্যদিকে ফেরাতে পারছে না। পুষ্পিতা, আমি আমার ঘরে যাব। কেন? আমার ভালো লাগছে না। আপু ঠিক এমন সময় বলে উঠল, যাদের জন্য এই দিনটা, তারা দুজন এখন সুন্দর একটা ডান্স উপহার দেয়, তাহলে কেমন দেখায়? অনেক সুন্দর। আমি ছোটো সাহেবের দিকে তাকালাম। ছোটো সাহেব একবার
আমার দিকে তাকাচ্ছে আর একবার আপুর দিকে তাকাচ্ছে। আমাদের দুজনকে টান দিয়ে সামনে নিয়ে গেল, আমাদের দুজনকে নাচিয়ে ছাড়বে। সবাই বলতে লাগলো, তোরা দুজন নাচবি নাকি? ছোটো সাহেব রাগ করে বলে উঠলেন, গান না দিলে নাচবো কী করে? ও গান দে একটা। একটা গান বাজিয়ে দিল। ছোটো সাহেব আমাকে এমনভাবে ছুটছেন যে আমার উপর প্রচুর রেগে গেছেন, আমাকে না যেন মেরেই ফেলবেন। আমি ওনাকে দেখে খুব ভয় করছে। নাচ শেষে আমি আর এক মুহূর্ত নিচে থাকতে পারলেন না, উপরে চলে আসলাম, বসে রইলাম। আমার কিছু ভালো লাগছে না। ছোটো সাহেব এই বিয়েতে রাজি ছিলেন না, আমার চোখ দিয়ে পানি পড়ছে। কিছুক্ষণ পর উনি রুমে আসলেন, দেখে মনে হচ্ছে উনি খুব রেগে আছেন আমার উপর। রাগ করে দরজাটা অনেক জোরে আটকালেন। আমি ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে গেলাম। এতটাই রেগে রয়েছেন যে সব কিছু শেষ করে দিবেন। উনি আমার দিকে রাগিয়ে একটা লুক নিয়ে এগিয়ে আসলেন। ওনাকে তো আমার এতটা ভয় করছে যে আমি শাড়ি শক্ত করে ধরে রেখেছি। তখন উনি ওনার টর্চার শুরু করে দিলেন। উনি হঠাৎ করে বলতে লাগলেন, তুই আমাকে বিয়ে করতে রাজি হলি কেন? জানি না, হয়তো ভালোবাসি বলে। কি বললি? কিছু না। আমাকে ভালোবাসে কোনো লাভ নেই, আমি তোকে ভালোবাসি না, আমি তোকে ঘৃণা করি। তাহলে যখন অন্য কেউ আমার কাছে আসতে চাইতো তখন রেগে যান কেন? তাকে মারেন কেন? তুই চুপ করে থাকবি? না, চুপ করব না, আজকে আপনাকে বলতেই হবে। উনি আমার হাত শক্ত করে ধরলেন, হাতটা বাঁকিয়ে ধরলেন আর বলতে লাগলেন, চুপ কর, তা না হলে এর থেকেও খারাপ অবস্থা হবে তোর। আমার হাত ছাড়ুন ছোট সাহেব, আমি আপনার খেলার পুতুল নই। আমার সাথে বিয়ে করে এখন তাই হয়ে গেছিস। এখন থেকে আমি যা বলবো তুই শুধু তাই করবি। তুই যে আমাকে বিয়ে করে কত বড় ভুল করছিস সেটা এইবার বুঝবি তুই। আপনি আমাকে যতই অত্যাচার করুন না কেন, আমি আপনার সব অত্যাচার সহ্য করে নিব। ছোটো সাহেব আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ছোটো সাহেবের সামনে গিয়ে বললাম, একটু ব্যথা পেলাম। ছোটো সাহেব লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়লেন। আমি চোখ দিয়ে শুধু পানি ফেলছি। সারা রাত কান্না করতে করতে আমার চলে গেল। টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ছিলাম। সকাল না হতে পুষ্পিতা আর আপু ডাকাডাকি শুরু করলো। ওদের ডাকার শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে দাঁড়ালাম, আমি দরজা খুলে দিলাম। ওরা ভিতরে আসলো। আপু বলতে লাগলো, তুমি তো ঘুম থেকে উঠে গেছো, কিন্তু দেবরজি তো এখনও ঘুম থেকে উঠেনি, ডাক দাও। আমি চুপ করে দাঁড়িয়েছি। পুষ্পিতা বলে হলো, ছোটো ভাবি লজ্জা পাচ্ছে ছোটো ভাইয়াকে ডাক দিয়ে। আমি ডাক দিয়েছি, এই ভাইয়া ওঠ না, আমাদের কাজ আছে। ছোটো সাহেব ঘুম থেকে উঠে গেলেন। রাগ করে বলতে লাগলেন, কী হয়েছে, ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? শান্তিতে কি ঘুমাতেও পারবে না? আমি কি ষাঁড়ের মতো চিল্লাচ্ছি? প্রান্তিক, তুমি বাইরে যাও, আজকে রাতে আগে এই ঘরে ঢুকতে পারবে না। কেন? তোমার বউকে নিয়ে আমাদের কাজ আছে, তুমি নিচে যাও। না, যাব না বাইরে, আমি আমার ঘর ছেড়ে থাকতে পারবো না। বাইরে কে যাবে? নাকি তোমার ভাইয়াকে ডাক দেবো? না না, আমি যাচ্ছি। ছোটো সাহেব নিচে চলে গেলেন। নিচে যেয়ে মাথায় হাত দিয়ে বসে রইলেন। জ্যাক সাহেব ছোটো সাহেবকে বলছেন, কি হয়েছে প্রান্তিক, এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? বিয়ে করলে জ্বালাই পড়তে হয়, নিজের ঘরে নিজের থাকে না। আমি তোমার কথা বুঝলাম না প্রান্তিক। জ্যাক, বিয়ে করলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আমি বসে রয়েছি। পুষ্পিতা আর আম্মু আবার দুই পাশে। প্রথমে তারা দুজন দুজনের দিকে তাকালো, তারপর আমার দিকে তাকালো। আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, কাজল, কালকে রাতে এখানে কি কি হয়েছিল? আমি মানে? পুষ্পিতা, মানে তুমি আর ভাইয়া কি কি করেছিলে সেটা জিজ্ঞাসা করছে বড় ভাবি। আমি, কী আর হবে, সারা রাত কান্না করতে করতে রাত পার হয়ে গেছে। আবার মাঝে কি হলো? মনে মনে কথাটা বললাম। কাজল, কি হলো বলছিস না কেন, কি ভাবছিস? আমি, আপু আজকে খুব গরম, একটু ফ্রেশ হয়ে আসি। কাজল, ঠিক আছে যা। আমি একটা শাড়ি বের করে নিজে ওয়াশরুমে ঢুকলাম, শাওয়ার অন করে দিলাম। অনেকক্ষণ শাওয়ার নিতে লাগলাম। আমি শাওয়ার যাওয়ার পরেই ছোটো সাহেব ঘরে ঢুকলেন। ছোটো সাহেবকে দেখে আপু বলতে লাগলো, কাজল, প্রান্তিক তুই এই ঘরে? তোমাকে না এই ঘরে আসতে বারণ করেছি। প্রান্তিক, আমি রেডি হব, আমাকে বাইরে যেতে হবে, একটা কাজ আছে খুব জরুরি। কাজল, ও আচ্ছা, তুমি রেডি হয়ে নাও, আমরা দুজনে বাইরে যাচ্ছি, আমরা পরে আসছি এই ঘরে। আপু আর পুষ্পিতা এই ঘর থেকে চলে গেলেন। ছোটো সাহেব দরজা আটকে দিলেন। উনি ওনার একটা শার্ট বের করলেন। আমি, কি, আমি ব্লাউজ আনতে ভুলে গেছি, এখন আমি কি করব? আমি বাইরে যেয়ে আনবো কী করে? আপুকে একবার বলে দেখি। আপু, আমার একটা ব্লাউজ দাও না। প্রান্তিক, ভাবি তো এখন ঘরে নেই, আর ব্লাউজ কোনটা? ছোটো সাহেব ব্লাউজ খুঁজতে লাগলেন। অনেকক্ষণ ধরে খুঁজতে লাগলেন। আমি আবার বলতে লাগলাম, আমি, কী হলো আপু, এত দেরি হচ্ছে কেন? প্রান্তিক, এই তো পেয়ে গেছি। ছোটো সাহেব দরজা ধাক্কাতে লাগলেন। আমি দরজাটা খুলে এক টান দিয়ে নিয়ে নিলাম। আমি শাড়ি পরে নিলাম। আমি, কি ব্লাউজের হুক পেছনে, আমি লাগাবো কী করে, আমার হাত তো যাচ্ছে না। আমি শাড়ি পরে নিলাম, ব্লাউজের হুক খুলে রয়েছে। আমি বের হতে হতে বললাম, আমি, আপু আমার ব্লাউজের হুকটা লাগিয়ে দিন। ছোটো সাহেব, আপনি? আপু কোথায়? বাইরে গেছে। কি লাগিয়ে দিতে বলছিলে? আমি, কিছু না ছোটো সাহেব। প্রান্তিক, দেখি পিছনে ঘোর। ছোটো সাহেব আমার হাত ধরে পিছনে ঘুরিয়ে দিলেন। হুকগুলো লাগিয়ে দিতে দিতে লাগলেন। যখনই হুকগুলো লাগাচ্ছিলেন ওনার হাত আমার পিঠে লাগছিল। আমি কেঁপে উঠলাম। আমি চোখ বন্ধ করে রেখেছি। লাগানো শেষ। ছোটো সাহেব বলতে লাগলেন,
প্রান্তিক, লাগানো শেষ, এইবার চোখ খুলতে পারিস। আমি তো চোখ বন্ধ করে রেখেছিলাম, সেটা আপনি কি করে বুঝলেন? প্রান্তিক, সামনে যে আয়না রয়েছে সেখানেই সব দেখা যাচ্ছে। ও প্রান্তিক, ছোঁয়া, আমি বাইরে যাচ্ছি, সাবধানে থাকিস। আপু আর পুষ্পিতা বাইরে থেকে দরজা ঢাকছে, ছোটো সাহেব দরজাটা খুলে দিয়েছিলেন। ছোটো সাহেব বাইরে চলে গেলেন। ওরা দুজনে ভিতরে ঢুকলো। আপুর হাতে খাবার আছে। আমি বলতে লাগলাম, আমি এত খাবার কার জন্য? পুষ্পিতা, তোমার জন্য ছোটো ভাবি। আমি এত জীবনেও খেতে পারবো না। পাগল হলে তো? কাজল, তুই একটু খেয়ে নে, বাকিটুকু তো ছোটো সাহেব খেয়ে নেবে। আমি, যা। কাজল, কিরে ছোঁয়া, বিয়ের পর কি ছোটো সাহেব বলে ডাকিস নাকি? আমি, তো আর কী বলে ডাকবো? কাজল, এখন তুই একটু নাম ধরে রাখবি। আমি, না বাবা না, ওনার অনুমতি ছাড়া ডাকতে পারবো না, ভয় করে। কাজল, তুই যা ভালো মনে করিস। এখন তো খেয়ে নে, আজকে তো তোদের বউ ভাতজি। আমি যতটুকু পেরেছি ততটুকুই খেয়েছি। ছোটো সাহেব বাইরে গেছেন, বাইক অনেক স্পিডে চালাচ্ছেন। উনি হসপিটালের সামনে বাইক থামালেন। উনি হসপিটালের ভিতরে গেলেন, ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার রিপোর্ট নিয়ে বসে আছে। ছোটো সাহেবকে দেখে বলেন, ডক্টর তুমি এসেছো? প্রান্তিক, জি। রিপোর্ট কি এসেছে? ডক্টর, ব্রেনে এত বড় সমস্যা হয়েছে যে অপারেশন না করলে ছোঁয়াকে বাঁচানো অসম্ভব। খুব শীঘ্রই অপারেশন করাতে হবে, তা না হলে যে কোনো ধরনের বিপদ হতে পারে। প্রান্তিক, কী বলছেন আপনি ডক্টর? ডক্টর, যা বলছি তাই। ছোটো সাহেব হসপিটাল থেকে বের হয়ে আসলেন, বাইকে উঠে বসলেন। ছোটো সাহেবের চোখ দিয়ে পানি পড়ছে। ছোটো সাহেব বাড়িতে চলে আসলেন, চোখের পানি মুছে ভিতরে ঢুকলেন। ছোটো সাহেব ওনার ঘরে চলে গেলেন। ছোটো সাহেব, কেমন মনমরা লাগছে আমার, ওনাকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। আমি, কি হয়েছে ছোটো সাহেব? ওনাকে এরকম দেখাচ্ছে কেন? কারোর সাথে কি কিছু হয়েছে? ছোটো সাহেব আলমারিতে কী যেন একটা রেখে দিয়ে বাইরে চলে গেলেন। আলমারিতে উনি কি রাখলেন? উনি নিচে নেমে গেলেন। সকলের সাথে এমনভাবে কথা হচ্ছেন যে কারোই কিছু হয়নি, কিন্তু ছোটো সাহেবের মুখটা সব থেকে বেশি ফেটে যাচ্ছে। ছোটো সাহেব মনে মনে বলছেন, প্রান্তিক, একটা অসুস্থ মেয়ের গায়ে হাত তুলেছি, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, ব্যথা দিয়েছি। আমি এটা কি করে করতে পারলাম? দুপুরে হওয়ার আগে পার্লারে মেয়ে চলে আসছে, আমাকে আবারও সাজতে হবে। এমনিতে ভালো লাগে না কিছু করার আমার। দুপুরে খাওয়ার কিছুক্ষণ পর আমাকে সাজানো শেষ হলো। মা উপরে আসলেন, বলতে লাগলেন, মা, সাজানো শেষ হয়ে গেছে, চলো চলো ছোটো বৌমা, সকল গেস্ট তোমার জন্য অপেক্ষা করছে, চলো চলো। মা আমাকে নিয়ে চলে যাচ্ছেন। দেখি সকল গেস্ট চলে আসছেন। ছোটো সাহেব আমার দিকে তাকালেন। ছোটো সাহেব আমার দিকে মুখ হা করে তাকিয়েছে। পুষ্মিতা আমাকে বললেন, পুষ্পিতা, দেখো ছোটো ভাবি, ছোটো ভাইয়া তোমার দিকে তাকিয়ে রয়েছে, চোখ নামাতে পারছে না। আমি, যা। ছোটো সাহেব আমার দিকে তাকিয়ে রয়েছেন। ছোটো সাহেব মনে মনে বলছেন, প্রান্তিক, যখন ও জানতে পারবে ওর মাথায় এত বড় সমস্যা, এর জন্য অপারেশন করাবে, না জানি কী রিয়াক্ট করবে। ও তো বিশ্বাসই করতে পারবে না। আমার তো বিশ্বাসই হচ্ছিল না। আমাকে আসনে বসিয়ে দিয়ে ছোটো সাহেব আমার পাশেই বসলেন। ছোটো সাহেব এখনও মনমরা। আমার কেন জানি ভয় করছে। আমি আস্তে আস্তে ছোটো সাহেবকে জিজ্ঞাসা করলাম, আমি, ছোটো সাহেব আপনার কী হয়েছে? সেই কখন থেকে দেখছি মনমরা হয়ে রয়েছেন। প্রান্তিক, আমার আবার কী হবে, আমি ঠিক আছি। অনেকে আমার দুজনদের পিক তুলতে লাগলো। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। ওনাকে আর আমাকে পাশাপাশি বসিয়ে দিলেন। আপু বলছে, কাজল, এখন কিন্তু তোমরা দুজন একে অপরকে খাইয়ে দাও। প্রান্তিক, ঠিক আছে। আমি, হঠাৎ করে ছোটো সাহেবের কী হলো? ছোটো সাহেব রাজি হয়ে গেল, কোনো রকম রিয়াক্ট দেখালো না, মনে মনে। প্রথমে এক লোকমা রাইস আমার সামনে তুলে ধরলেন। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে। আমি আজকে কিছুই বুঝতে পারছি না, উনি আজকের আমার উপর এত ভালোবাসা দেখাচ্ছেন কেন? আজকে ওনার হলোটা কি? আমি দেরি না করে খাবারটা মুখে নিয়ে নিলাম। আমিও এক লোকমা ওনার সামনে গিয়ে তুলে নেন। উনি সাথে সাথে নিয়ে নিলেন। ফাজিলটা হাতও কামড় দিয়েছে। কি ব্যথা করছে। আমি একটা চিৎকার দিয়ে উঠলাম। সবাই, কি হয়েছে? চিৎকার করলে কেন? আমি, কিছু হয়নি, পায়ে একটা পিঁপড়ে কামড় দিচ্ছে, তাই চিৎকার দিয়ে উঠলাম। মা, আমার তো ভয়ই পেরেছিলাম। প্রান্তিক, দেখি তো কোথায় কামড় দিয়েছে, বেশি জোরে দেয়নি তো? আমি, কি করছেন আপনি? আমার পায়ে হাত দিচ্ছেন কেন? প্রান্তিক, আমাকে দেখতে দিবি না? আমি, এতটা জোরে দেয়নি। উনি আমাকে চোখ মারলেন। আমি একটা ভেঙচি কাটলাম। উনি কান ধরে ইশারায় সরি বললেন। আমি ওদিকে মুখ ঘুরিয়ে নিলাম। যত সব ভুল করে আবার সরি বলে, জীবনেও ক্ষমা করবো না। খাওয়া দাওয়া শেষ করে আমি ওয়াশরুমের দিকে যাচ্ছি। উনি আমার হাতটা ধরে টান দিয়ে দেওয়ালের সাথে আটকালেন। যে আঙুলে কামড় দিয়েছিলেন সেই আঙুলটা ধরলেন। তারপর বলতে লাগলেন, প্রান্তিক, খুব জোরে ফেলেছি বুঝি? আস্তে করেই দিতে চেয়েছিলাম, কিন্তু জোরে লেগে গেছে। আর এমন হবে না। আমি, আপনাকে কামড় দিতে হবে কেন? প্রান্তিক, সরি বললাম তো, সরি মাই ফুট। আমি চলে যাচ্ছি। আমাকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলেন আর আমার কোমরে হাত দিলেন। আমি একটু কেঁপে উঠলাম। উনি ওনার মুখ আমার আরও কাছে নিয়ে আসলেন। আমি ভয়ে চোখ বন্ধ করি। ঠিক ওই সময় আপু এখানে চলে এসেছেন। আপু এসে বলতে লাগলেন, কাজল, হায় আল্লাহ, আমি কিছু দেখিনি। প্রান্তিক, ভাবি, আপু দাঁড়াও, আমি না আসলে পারেন বটে। আমি চলে গেলাম ওইখান থেকে। আমি চুপ করে বসে রইলাম। আসলেও পারেন বটে, কিন্তু আজকে হঠাৎ ওনার এমন কি হলো যে আমার সাথে এমন করছে? অথচ কালকে উনি বলছেন যে বিয়েটা
ব্যাপারটা ওনার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে, আমি নাকি এখন এগুলো নিয়ে কি ভাবছি, আর এত চিন্তা করছি কেন? ডাক্তার না আমাকে চিন্তা করতে মানা করেছে। বাবা ছোট সাহেবকে ডেকে পাঠালেন, ছোট সাহেবও চলে গেলেন ঘরে। বাবা ছোট্ট সাহেবকে জিজ্ঞাসা করলেন, বাবা তোকে না রিপোর্ট আনতে পাঠিয়েছিলাম, কি হয়েছে রিপোর্টে? আর ডাক্তার কী বলছে? প্রান্তিক চুপ। কী হলো বলছিস না কেন? প্রান্তিক কান্না করছে। কী হলো, কাঁদছিস কেন? কী হয়েছে? ডাক্তার কী বলছে? প্রান্তিক, ছোঁয়ার ব্রেনে এমন যে সমস্যা হয়েছে যে ছোঁয়া যদি অপারেশন না করা যায় ছোঁয়াকে বাঁচানো যাবে না। কি বললি? যা বলছি সত্যি তাই বলছি। আমি প্রথম বিশ্বাস করতে পারিনি, কিন্তু এটাই সত্য। মেয়েটার সাথে এটা কি হলো? ছোঁয়া মা, প্রান্তিক, ছোঁয়া। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারি না। এ কী বললেন ছোটো সাহেব? আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে, আমি একটা দৌড় দিলাম পিছন ফিরে। ছোটো সাহেব বলতে লাগলো, প্রান্তিক ছোঁয়া দাঁড়াও। আমি ওনার ডাক শুনলাম না, আমি ছাদে চলে আসলাম। ছোটো সাহেব আমার পিছনে ছাদে চলে আসলেন। আমি ছাদে এক কোনায় বসে কাঁদছি। ছোটো সাহেব এখনও আমাকে খুঁজে বেড়াচ্ছে। ছোটো সাহেব আমাকে খুঁজে বেড়ালেন, আমার কাছে যেয়ে বসলেন, আমাকে বলতে লাগলেন, কিচ্ছু হবে না তোর ছোঁয়া, আমি মরে যাওয়াই তো ভালো, আপনি অন্তত বেঁচে যাবেন, এই বন্ধন থেকে মুক্তি পাবেন। কী পাগলের মতো কথা বলছিস তুই? এই কথাটা বলে তুই একটাই মিন করছিস যে আমার মনে তোর জন্য কোনো ফিলিংস নেই। আমার মন পাথর। এই খবর শোনার পর চোখের পানি আটকে রাখতে পারিনি। আমি ছোটো সাহেবকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। উনি আমাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরলেন। ছোটো সাহেব আমার চোখের পানি মুছে দিচ্ছেন আর বলছেন, অপারেশন করলে সব ঠিক হয়ে যাবে, এখন চোখের পানি মুছ, নিচে চল। নিচে সবাই অপেক্ষা করছে। জি। আমরা দুজনেই নিচে চলে আসলাম। ওনার বন্ধুরা ওনাকে বলছেন, বউ পেয়ে তো আমাদের ভুলেই গেছিস, সারাক্ষণ ভাবির সাথে, তোরা না আসলে দাঁড়া। ছোটো সাহেব ওনাদের পেছনে ছুটতে লাগলেন। এইবার আমার হাসি পাচ্ছে। আমার আবার মনে পড়ে গেল আমার অসুস্থতার কথাটা, মনে পড়তে থেমে গেলাম। পিছন থেকে জ্যাক সাহেব বলে উঠলেন, জ্যাক হ্যালো, আমি হাই জ্যাক। বিয়ের দিন তোমাকে কিছু দেওয়ার সময় পাইনি, বাইরে ছিলাম, ভাবলাম এখন দেই। আমি, ও আচ্ছা, এই নাও খুলে দেখো। জি। আমি গিফটটা খুলে দেখতে লাগলাম। গিফটটা খুলে আমি অবাক হলাম। একটা ডায়মন্ড নেকলেস, দেখে তো মনে হচ্ছে অনেক দামি। আমি বলতে লাগলাম, এত দামি একটা নেকলেস দেওয়ার কী দরকার? তোমাকে আমার ছোটো বোন ভাবি, আর ছোটো বোনের জন্য এত দামি একটা গিফট কিন্তু কম হয়। আমি কিন্তু ফওয়াদ, কেউ কোনো কিছু দিলে কখনো ফেরত দিতে হয় না। তোমাকে ভালোবেসে দিয়েছে, ফেরত দিও না। আমি, জি। আমি চলে গেলাম, কিন্তু আমার আজকে কিছুই ভালো লাগছে না। পুষ্পিতা আমার কাছে আসলো, আমার কাছে এসে বলতে লাগলো, পুষ্পিতা ছোটো ভাবি কত কিউট না ভাবি? আমি, কোন ছেলেটা? ফওয়াদ আঙ্কেলের ছেলে। হঠাৎ প্রেমে? পুষ্পিতা, তেমন কিছু না। আমি সবই বুঝি পুষ্পিতা, বুঝেছি, সবাইকে বলতে হবে, পুষ্পিতাকেও বিয়ে দিতে হবে। ছোটো ভাবি? পুষ্পিতা লজ্জা পেয়ে দৌড়ে গেল, একদম এই ছেলেটার সাথে ধাক্কা খেলো। পুষ্পিতা বলছে, সরি, ইটস ওকে। পুষ্পিতা চলে যাচ্ছে। জ্যাক পিছন থেকে বলে উঠল, জ্যাক মন কোথায় ছিল? পুষ্পিতা, কোথাও না। তাহলে এইভাবে জোরে ছুটছিলে কেন? এমনি। জ্যাক, আপনার নাম যেন কি? পুষ্পিতা। পুষ্পিতা। জ্যাক, জাস্ট ফরগেট ইট, আমি নতুন নাম দিচ্ছি আপনার। কী নাম? জ্যাক পি। ছোটো সাহেবের অত্যাচার দ্বিতীয় পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।